চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আজকে তো আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবেশ। চতুর্থ শ্রেণী 153 পৃষ্ঠা থেকে 160 পৃষ্ঠা পর্যন্ত সম্পূর্ণ অধ্যায়, অর্থাৎ অধ্যায় 10 স্থাপত্য সংগ্রহশালা সকল প্রশ্ন উত্তর। আমরা 153 পাতা থেকে 160 পাতা পর্যন্ত, পৃষ্ঠা বাই পৃষ্ঠায় যে সকল প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়, সেই পরীক্ষা নিয়ে এখানে আলোচনা হচ্ছে। তা প্রথম প্রশ্ন, টেরাকোটার কাজ কি? নরম মাটি দিয়ে নানান মূর্তি বা নকশা করে আগুনে পুড়িয়ে মূর্তি বা নকশা তৈরি করাই হচ্ছে টেরাকোটার কাজ। যখন সিমেন্ট তৈরি হতো না তখন বাড়ি কীভাবে তৈরি হতো? তখন চুন সুরকির গাঁথনি দিয়ে বাড়ি তৈরি হতো। পুঁথি কি? পুঁথি হচ্ছে তাল পাতার উপর লেখা। তারপরে পুঁথি কেমন করে রাখা হতো? পুঁথি লাল শালুতে মুড়িয়ে রাখা হতো। জাদুঘরকে ইংরেজিতে কি বলে? জাদুঘরকে ইংরেজিতে মিউজিয়াম বলে। বিষ্ণুপুরের আগে কি নাম ছিল? বিষ্ণুপুরের আগে মল্লভূম ছিল। টেরাকোটার কাজের জন্য বিখ্যাত কলকাতা, বিষ্ণুপুর, বর্ধমান। বিষ্ণুপুর। সূর্য মন্দির কোথায় দেখা যায়? এটি কোন সাগরের ধারে? কোণারক, এটি বঙ্গোপসাগরের ধারে। তারপরে সূর্য মন্দিরটি কেমন? সূর্য মন্দিরটি বিরাট রথের চাকার মতো, 12 জোড়া চাকা, নানা রকম মূর্তি। জামা মসজিদ কে বানিয়েছিলেন? এটা কোথায়? জামা মসজিদ বানিয়েছিলেন শাহজাহান, এটা ছিল দিল্লিতে। টিপু সুলতানের মসজিদ কোথায়? এটি কেমন? টিপু সুলতানের মসজিদ হচ্ছে কলকাতায়, এটি অনেক গম্বুজ আর মিনার দিয়ে তৈরি। পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরানো চার্চ কোনটি? ব্যান্ডেল চার্চ। চার্চকে গির্জা বলা হয়, ঠিক না ভুল? ঠিক। তারপর স্মৃতিসৌধ একটি স্থাপত্য, ঠিক না ভুল? ঠিক। স্থাপত্য কি? স্থাপত্য হচ্ছে পুরানো দিনের বাড়ি, মন্দির এবং মসজিদ বা গির্জা। সৌধ কি? কারো স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকে স্থাপত্যই হচ্ছে সৌধ। স্থাপত্য কি? দেওয়াল বা পাথরে খোদাই করা নকশাকে স্থাপত্য বলে। একটি সৌধের নাম লেখো। একটি সৌধের নাম হচ্ছে তাজমহল। তাজমহল কার স্মৃতি জড়ানো আছে? মমতাজের স্মৃতি জড়ানো আছে। তাজমহল সাদা মার্বেল পাথর দিয়ে গঠিত। এটা কি ঠিক না ভুল? এটা ঠিক। কিভাবে স্থাপত্যের ভাস্কর্য নষ্ট হচ্ছে লেখো। ভূমিকম্প, বৃষ্টি, কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া থেকে। মমি কি? এটা কোন দেশে দেখা যায়? মমি হচ্ছে ঔষধ মাখানো মৃতদেহ, এটি মিশর দেশে দেখা যায়। তারপরে বক্সারণ্য কোথায়? বক্সারণ্য হচ্ছে জলপাইগুড়ি জেলায়। পশ্চিম মেদিনীপুর পিংলা গ্রাম কেন বিখ্যাত? কাপড়ে বা কাগজের উপর আঁকা রং বেরঙের পটচিত্রের জন্য পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রাম বিখ্যাত। তারপর কালিম্পং কোন জেলা? এখানে কি মিউজিয়াম আছে? কালিম্পং হচ্ছে দার্জিলিং জেলায়, এখানে লেপচা মিউজিয়াম আছে। ব্যারাকপুর কোন জেলা? এখানে সংগ্রহশালাটির নাম লেখো। উত্তর চব্বিশ পরগনা গান্ধী স্মারক সংগ্রহশালা। দীঘা বিজ্ঞান কেন্দ্রে কি কি আছে? দীঘা বিজ্ঞান কেন্দ্রে আকাশ দেখার ব্যবস্থা, সামুদ্রিক জীবজন্তু কাচের বাক্সে রাখা আছে এবং বৃষ্টির জল সংরক্ষণের মডেল আছে। তারপরে পূর্ব ভারতে একটি বড় মিউজিয়ামের নাম কি? পূর্ব ভারতে একটি বড় মিউজিয়ামের নাম হচ্ছে বিড়ালা শিল্প কারিগরি সংগ্রহশালা। এটি কোথায় অবস্থিত? কলকাতা। এটি কিসের আদলে করা? এটি হচ্ছে কয়লা খনির আদলে করা। ব্রতচারী গ্রাম কোথায়? ব্রতচারী গ্রাম হচ্ছে কলকাতাতে খানিক দূরে ঠাকুরপুকুরে। এই গ্রামে কে ব্রতচারী প্রতিষ্ঠা করেন? গুরু সদয় দত্ত। বাংলা লোকশিল্পের নানা জিনিস কোথায় রাখা আছে? গুরু সদয় দত্ত মিউজিয়ামে। তারপরে আমরা এটা তো দেখলাম 153 থেকে 160 পৃষ্ঠা পর্যন্ত পাতা বাই পাতা। এখন সামগ্রিক যে সমস্ত প্রশ্ন এই অধ্যায় থেকে আসতে পারে তা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1। সরু সরু পাতলা ইট বালি সুরকি দিয়ে যে শিব মন্দির তৈরি হয়েছিল তা প্রায় কত বছর আগের? 300, 400, নাকি 500, নাকি 600? উত্তর হবে 300 বছর আগের। তারপরে নরম মাটি দিয়ে নানান মূর্তি বা নকশা তৈরি করে আগুন পুড়িয়ে নেওয়াকে কি বলা হয়? ভাস্কর্য, টেরাকোটা, নাকি স্থাপত্য, নাকি সংগ্রহশালা? উত্তর হবে টেরাকোটা। তারপরে জাদুঘরকে ইংরেজিতে বলা হয় মিউজিয়াম। তারপরে মিউজিশিয়ান, তারপরে মিউজিক, তারপরে সবগুলো, অর্থাৎ মিউজিয়াম। এটা তোমরা আগেই প্রশ্নটাই পেয়ে গেছো। পুরানো বা সুন্দর সুন্দর জিনিসকে সংগ্রহ করে যে ঘরে রাখা হয় তাকে বলে স্থাপত্য, ভাস্কর্য, সবকটি। উত্তর হবে সংগ্রহশালা। শাহজাহান তাজমহল যার স্মৃতি বহন করে তা হলো কি? মমতাজের বেগম। তারপরে বেগম রোকেয়া, নাকি শাহজাহানের, নাকি কোনোটি নয়? মমতাজ বেগমের। তারপরে পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে নকশা এবং মূর্তি ফুটিয়ে তোলাকে বলা হয় স্থাপত্য, সংগ্রহশালা, ভাস্কর্য, সবকটি। উত্তর ভাস্কর্য। স্থাপত্য এবং ভাস্কর্যগুলো ক্ষতি হওয়ার কারণগুলি কি? বুলোয় কারখানার ধোঁয়া, যত্ন না নেওয়া, নাকি ভূমিকম্প, নাকি কোনোটি নয়? উত্তর বুলোয় কারখানার ধোঁয়া। তারপরে ইমামবাড়ি স্থাপত্য কোথায় অবস্থিত? হাওড়া, মেদিনীপুর, হুগলি, নাকি নদিয়া? উত্তর হবে হুগলি। তারপর আদিবাসীদের সংগ্রহশালাটি কার নাম রাখা হয়েছে? বিরসা মুন্ডা, সিধু কানু, নাকি সবার নামে? উত্তর হচ্ছে বিরসা মুন্ডা। ভারতীয় জাদুঘর কোথায় অবস্থিত? বা দিল্লি, মাদ্রাস, কলকাতা, নাকি মুম্বাই? সঠিক উত্তর কলকাতা। গান্ধীজিকে, এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নে যাই, গান্ধীজিকে জাতির জনক বলা হয় কেন? গান্ধীজি অনেক মানুষকে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ভারতকে স্বাধীন করার জন্য তার অবদান বিরাট, তাই তাকে জাতির জনক বলা হয়। গান্ধীজির পুরো নাম কি? কবে তিনি জন্মগ্রহণ করেন? গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি 1869 সালের 2রা অক্টোবর জন্মগ্রহণ করেন। গান্ধীজির ছোটবেলা কেমন ছিল? উদাহরণ দাও। গান্ধীজি অন্যান্য শিশুদের মতো স্কুলে পড়তেন। ছোটবেলা থেকে গান্ধীজি ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেন। এমনকি পরীক্ষার সময় কখনো কোনো সহপাঠীর লেখা দেখে উত্তর লিখতেন না। সুযোগ পেলেও পাশের ছাত্রের দেখে উত্তর লিখেননি। ছোট থেকেই তার সততা ও সত্যের প্রতি আগ্রহ ছিল। বড় হয়ে তিনি সত্যাগ্রহের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন। দক্ষিণ আমেরিকা থেকে গান্ধীজি কি উপলব্ধি করেছিলেন?
গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে দেখেছিলেন কালো মানুষদের উপর সাদা চামড়ার মানুষেরা অত্যাচার করে। সেই অত্যাচারের প্রতিবাদে গান্ধীজি আন্দোলন শুরু করেন। তখন থেকেই তিনি মনে করতেন সবসময় সত্য আচরণ করাই মানুষের কাজ, সদা সত্য কথা বলা, সহজ সরল জীবনযাপন করার উপরেও গান্ধীজি জোর দিতেন। সবসময় সত্যের জন্য আগ্রহ বা উৎসাহ থেকেই তিনি সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। সত্যাগ্রহ কি? সত্য কথা বলা, সহজ সরল জীবনযাপন করার উপরে গান্ধীজি জোর দিতেন। সবসময় সত্যের জন্য আগ্রহ বা উৎসাহ থেকেই সত্যাগ্রহ কথাটা এসেছে। গান্ধীজির বলা অহিংসা বলতে কী বোঝায়? গান্ধীজি সবসময় অহিংসার কথা বলতেন। তিনি মনে করতেন সব মানুষের অহিংসা ও সত্যাগ্রহের পথে চলার চেষ্টা করা উচিত। ধর্ম, জাতপাত, সম্প্রদায়, গায়ের রং কোনো কিছু দিয়েই মানুষকে ভেদাভেদ করা উচিত নয়। কে গান্ধীজিকে মহাত্মাজি বলে ডাকতেন? হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মাজি বলে ডাকতেন। রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুভাষচন্দ্র বসুর সঙ্গে গান্ধীজির কীরূপ সম্পর্ক ছিল? গান্ধীজির সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধার সম্পর্ক ছিল। সুভাষচন্দ্র বসু মহাত্মাকে খুব সম্মান করতেন। গান্ধীজি সবসময় কী বলতেন? গান্ধীজি সবসময় বলতেন নিজের কাজ নিজে করা উচিত। সংগ্রহশালা কীভাবে তৈরি করা যায়? উত্তর, শুধুমাত্র পুরানো জিনিস দিয়ে হয় না, এখানকার ব্যবহার করা জিনিস দিয়েও সংগ্রহশালা তৈরি করা যায়। কি কি জিনিস দিয়ে সংগ্রহশালা তৈরি করা যায়? বিজ্ঞানের জিনিসপত্র জোগাড় করে সংগ্রহশালা করা যায়। আবার নামকরা মানুষদের লেখাপত্র ব্যবহার করে জিনিসপত্র দিয়েও সংগ্রহশালা তৈরি করা হয়। অনেকের বাড়িতে নানা রকম পুরানো জিনিসপত্র আছে, তা দিয়েও সংগ্রহশালা তৈরি করা যায়। কোন কোন সংগ্রহশালা সবচেয়ে গুরুত্বপূর্ণ? মিউজিয়াম বা জাদুঘর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে নানা রকম জিনিস সংগ্রহ করে রাখা হয়। যেমন আমাদের কলকাতা আছে ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম। গান্ধীজির সংগ্রহশালা কোথায় আছে? গান্ধীজির সংগ্রহশালা উত্তর চব্বিশ পরগনা জেলা ব্যারাকপুরে আছে। গান্ধীজি কী চেয়েছিলেন? হ্যাঁ, গান্ধীজি অনেক মানুষকে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ভারতকে স্বাধীন করার জন্য তার অবদান বিরাট। তার কথা আমাদের সবার জানা উচিত। দেশের সমস্ত মানুষ সব ভেদাভেদ ভুলে মিলেমিশে থাকুক, তাই তিনি চেয়েছিলেন। স্থাপত্য কোনগুলিকে বলে? পুরানো দিনের বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা, কোণারকের সূর্য মন্দির ইত্যাদিকে স্থাপত্য বলে। আর স্থাপত্যের কর্মকে স্থাপত্য বলে। তারপর সৌধ কাকে বলে? যে স্থাপত্যের সঙ্গে কারোর না কারোর স্মৃতি জড়িয়ে থাকে তাকে সৌধ বলে। যেমন সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতিতে বানিয়েছিলেন আগ্রায় তাজমহল সৌধ। ভাস্কর্য কাকে বলে? পাথরের বা অন্য কিছুর গায়ে খোদাই করা যে নকশা মূর্তি ফুটিয়ে তোলা হয় তাকে ভাস্কর্য বলে। যেমন সাঁচি স্তূপ। কীভাবে বোঝা যাবে যে কোনো বাড়ি খুব পুরানো? খুব পুরানো বাড়িতে গেলে দেখা যাবে যে ইটগুলো বেশ পাতলা, ঘরগুলো লম্বা, ছাদগুলো অনেক উঁচু, মেঝে থেকেও মোটা মোটা থাম উঠে ছাদে ঠেকেছে, থানগুলো, দরজাগুলো খুব বড় বড়, জানলার শিকগুলো মোটা মোটা, দরজার পাল্লার কড়াগুলো বেশ বড়। পুঁথি কাকে বলে? লাল শালুর ভিতর দুটো আয়তকার কাঠের পাটার মাঝখানে যা থাকে তাকে বলে পুঁথি। উপরের পাটাটা সরালেই দেখা যাবে ভিতরের ওই মাপেরই তালপাতা পরপর সাজানো, তার উপর সুন্দর করে অনেক কিছু লেখা থাকে। হুকো কাকে বলে বা হুকো কি? আরবি শব্দ হুকোর অপ্রভ্রংশ রূপের অর্থ গোলাকার কৌটো বিশেষ। হুকো বলতে বোঝায় ধূমপানের বিশেষ কৌশল বা সেই উদ্দেশ্যে ব্যবহৃত যন্ত্র। ধূমপানের সময় হুকো থেকে বুদবুদ শব্দ ধোঁয়া নির্গত হয়। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর ভিডিওটির প্রথম দিকেই কিছু কিছু লেখার ক্ষেত্রে একটু অক্ষরগুলি একটু এলোমেলো বা উল্টোপাল্টা হয়েছে, মূলত এটা ফন্ট ভেঙে যাওয়ার কারণে, কিন্তু আমি ঠিক করে পড়েছি। পড়ার সময় তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে। আর যদি আমার এই চ্যানেলটি দেখে তোমরা উপকৃত হও তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে আজকের ক্লাসে ধন্যবাদ।